Hello and welcome to Secondary to Civil Service YouTube channel. In my previous lectures, we have discussed about what is gerund, what is infinitive and their usage. Then we discuss about the difference between gerund and infinitive. Then we also discussed used to plus MP1, then verb plus used to plus MV1 plus ing form, used to in infinitive form, used to in gerund form. For the better understanding today's lesson, go to the channel and watch these previous videos. Let's get started today's lesson. Detailed discussion of gerund and infinitive. We have already learned infinitive is 2 plus MV1 and gerund is MV1 plus ing. Today we are going to discuss detailed difference between infinitive and gerund. This class is very important for sentence correction and sentence improvement. এক্সেপশন ইনফিনিটিভ এবং জিরান্টের মধ্যে যে ব্যতিক্রমী নিয়মগুলো আছে সেগুলো দেখে নাও। টাইপ 1 MV1 plus ing is used after 2. MV1 plus ing is used after 2. আমরা জেনারেলি কি জানি, যদি 2 থাকে তারপর মূল ভার্বের এক নম্বর বসে, কিন্তু কিছু কিছু ওয়ার্ডস আছে, কিছু কিছু অ্যাডজেক্টিভস আছে এবং কিছু কিছু ফ্রেজেস আছে যাদের পরে কি 2 থাকলেও আমরা মূল ভার্বের এক নম্বর বসাবো না। কি বসাবো? মূল ভার্বের আইএনজি ফর্মটা বসাবো। দেখা যাক সেই ওয়ার্ডগুলো কে কে। অ্যাকাস্টম টু, অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, ইন অ্যাডিশন টু, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, ওয়িং টু, গিভেন টু, টেকেন টু, প্রন টু আর ভার্ব প্লাস ইউজ টু। ভার্ব প্লাস ইউজ টু আমি আগের ক্লাসে আলোচনা করেছি এবং আরো ইত্যাদি। উদাহরণ, I am looking forward to meet you. I am looking forward to meet you. টু আছে, তাহলে হিসাব মতো মূল ভার্বের এক নম্বর বসবে, ঠিকই আছে, কিন্তু আমরা কি বলেছিলাম এটা এক্সেপশন ওয়ার্ড। লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, তাহলে এখানে যে ওয়ার্ডটা আছে লুক ফরওয়ার্ড টু, তাহলে এখানে মিট হবে না, কি হবে? মিটিং। নেক্সট, হি ইজ প্রন টু মেকিং মিস্টেক্স, তাহলে প্রন টু, তাহলে প্রন টু থাকলেও এরপরে মূল ভার্বের এক নম্বর হবে না, হবে কি? আইএনজি ফর্ম। হি গট ইউজ টু ড্রাইভিং, ভার্ব আছে গট, তারপরে কি ইউজ টু, তারপরে কি বলেছিলাম মূল ভার্বের আইএনজি, কারণ এখানে টু এর পর মূল ভার্বের এক নম্বর বসবে না। আলোচ্য বিষয় থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারি? দেয়ার আর সার্টেন ওয়ার্ডস হুইচ আর ফলোড বাই জিরান্ড নট ইনফিনিটিভ। কিছু কিছু ওয়ার্ডস আছে যাদের পরে জিরান্ড বসে, ইনফিনিটিভ বসে না, তাহলে এটা এক্সেপশন টাইপ 1। এক্সেপশন টাইপ 2, সার্টেন ভার্বস অর ফ্রেজেস ফলোড বাই জিরান্ড নট ইনফিনিটিভ। আরো কিছু কিছু ওয়ার্ড আছে যাদের পরে জিরান্ড বসে, ইনফিনিটিভ বসে না। আগেরটা কি ছিল? 2 আছে, তৎসত্ত্বেও মূল ভার্বের এক নম্বর বসেনি, কি বসেছিল? জিরান্ড ফর্ম, অর্থাৎ মূল ভার্ব 1 প্লাস আইএনজি ফর্ম। আমরা টাইপ 2 তে কি আলোচনা করছি? সার্টেন ভার্বস অর ফ্রেজেস ফলোড বাই জিরান্ড নট ইনফিনিটিভ। কিছু কিছু ভার্বস আছে যাদের পরে জিরান্ড হয়, ইনফিনিটিভ হয় না। সেই ভার্বগুলো কি? অ্যাডমিট, অ্যাডমিটের পর 2 প্লাস মূল ভার্বের এক নম্বর বসবে না, তাহলে অ্যাডমিটের পর কি হবে? যে ভার্বটা থাকবে তার আইএনজি ফর্ম বসবে। অ্যাভয়েড, অ্যাডভাইস, কান্ট হেল্প, কান্ট স্ট্যান্ড, ডিসলাইক, লাইক, এনজয়, ফিল লাইক, পারমিট ইত্যাদি। উদাহরণ দেই, ডক্টর অ্যাডভাইস, ডক্টর উপদেশ দিয়েছিল টু ড্রিঙ্ক, আমরা অ্যাডভাইসের পর 2 বসিয়েছি, কিন্তু অ্যাডভাইসের পর কি বসে না? 2 প্লাস মূল ভার্বের এক নম্বর, অর্থাৎ এটা কি? ইনফিনিটিভ, তাহলে এটা ইনফিনিটিভ হবে না, কি হবে? ডাইরেক্ট মূল ভার্বের 1 প্লাস আইএনজি। অ্যাডভাইস, ডক্টর অ্যাডভাইস ড্রিঙ্কিং, drinking low fat milk. A poet
কান্ট হেল্প বি গে। তাহলে কান্ট হেল্প আছে, কান্ট হেল্পের পর কি বসবে না? সাধারণ নিয়ম হবে না, এখানে কি হবে না জিরান্ড ফর্ম, অর্থাৎ মূল ভার্বের সঙ্গে কি আইএনজি ফর্ম। তাহলে এখানে কারেক্ট কি হবে? বিইং গে, বিইং গে। নেক্সট, উই ডোন্ট পারমিট টু স্মোক। পারমিটের পরে কি বসবে না? ইনফিনিটিভ ফর্ম বসবে না, তাহলে পারমিট ডাইরেক্ট হয়ে যাবে কি জিরান্ড ফর্ম, স্মোকিং। টাইপ 3, কিছু কিছু ভার্বস আছে যাদের পরে জিরান্ডও বসে আর ইনফিনিটিভও বসে। সেই ভার্বগুলো কারা? প্রেফার, লাভ, নেগলেক্ট, রিমেম্বার, স্টার্ট, স্টপ, ইটিসি। লেটস গিভ সাম এক্সাম্পল। হি বিগেন প্লেইং ক্রিকেট। বিগেন, তারপরে আমরা কি দিয়েছি? জিরান্ড দিয়েছি। হি বিগেন টু প্লে ক্রিকেট, তারপরে কি দিয়েছি? ইনফিনিটিভ। তার মানে বিগেন ভার্ব জিরান্ডও নিতে পারে আর ইনফিনিটিভও নিতে পারে। আই স্টপড প্লেইং ক্রিকেট, স্টপ ভার্ব। তারপর আমরা কি বলেছিলাম? স্টপ ভার্বের পর দুটোই হতে পারে, জিরান্ডও হতে পারে আর ইনফিনিটিভও হতে পারে। আই স্টপড প্লেইং ক্রিকেট, আই স্টপ টু প্লে ক্রিকেট। তাহলে এখানে এটা কি ফর্মে আছে? জিরান্ড। এখানে এটা কি ফর্মে আছে? ইনফিনিটিভ। কিন্তু এই বাক্যটার দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে অর্থের কিন্তু পার্থক্য রয়েছে। আই স্টপ প্লেইং ক্রিকেট জিরান্ড ফর্মে যখন আছে, এর অর্থ হচ্ছে কি স্টপ দ্য গেম, মানে আমি খেলাটা থামিয়েছি। আই স্টপ টু প্লে ক্রিকেট, এইটার মানে কি না আমি থেমেছি কিসের জন্য? ক্রিকেট খেলার জন্য। তাহলে স্টপ দ্য গেম, এইটা জিরান্ডের মানে হচ্ছে স্টপ দ্য গেম, খেলাটা থামিয়েছে। আর ইনফিনিটিভের মানে হলো ফর দ্য পারপাস অফ প্লে, খেলার জন্য হি স্টপড হিমসেলফ অ্যাট এ প্লেস, সে নিজেকে একটা স্থানে স্টপ করিয়েছে। পরের লেসনে আমরা পার্টিসিপল সম্বন্ধে আরো ডিটেলস আলোচনা করব। প্র্যাকটিস সেট 7, এই প্যাসেজটি 2009 পিএসসি পরীক্ষায় এসেছিল। রঘু ডাকাতের নামে লোকে এক সময় ভয়ে ভয়ে দিন কাটাইত। রঘু ডাকাতের বাড়ি কোথায় ছিল কেউ ঠিকভাবে বলিতে পারিত না। কেহ বলিত নদিয়া জেলায়, কেহ বলিত হুগলি, কেহ বলিত চন্দননগর। যে কোনো একটা নির্দিষ্ট স্থানে থাকিত না বলিয়া নানাজনে নানা স্থানে তাহার বাড়ি নির্দেশ করিত। রঘুর এভাবে থাকিবার প্রধান কারণ ছিল ধরা পড়িবার ভয়। কে জানে কোন সুযোগে পুলিশ আসিয়া ধরিয়া ফেলে, এজন্য সে নানা স্থানে ঘুরিয়া বেড়াইত। গভর্নমেন্ট রঘু ডাকাতকে ধরিবার জন্য অনেক টাকা পুরস্কার ঘোষণা করেছিল। প্রথম বাক্য, রঘু ডাকাতের নামে লোকে এক সময় ভয়ে ভয়ে দিন কাটাইত। এই প্যাসেজটা পড়ে অতীতের একটা কাহিনীর কথা বলছে, তাহলে এটা কি করতে হবে? পাস্ট টেন্সে গোটা প্যাসেজটাকে রাখতে হবে। কাটাইতো ভার্ব, কে কাটাইতো? লোকে। সাবজেক্ট, কি কাটাতো? দিন, অবজেক্ট। এখানে দিন বলতে সময়টাকে বোঝাচ্ছে, সময় কাটাতো। কিভাবে কাটাতো? ভয়ে ভয়ে, মডিফায়ার। যেহেতু একটাই মডিফায়ার আছে ওই জন্য মডিফায়ার 1 আর মডিফায়ার 2 দিলাম না। এক সময়, টাইম, টি, আর রঘু ডাকাতের নামে এটা আদার্স, অন্যান্য অংশ। তাহলে আমরা বাক্য সাজানোর নিয়ম অনুযায়ী এটাকে ট্রান্সলেট করি। যেহেতু এটা কি আছে? পিরিয়ড অফ টাইম, তাহলে বাক্যের শুরুতে আমরা পিরিয়ড অফ টাইমটাকে বোঝাবো। এক সময়, at one time, at one time। এবার সাবজেক্ট, লোকে, পিপল। কাটাইতো ভার্ব, ইংরেজি স্পেন্ট। এখানে দিন না বলে আমরা কি বলেছিলাম? টাইম, স্পেন্ড দ্য টাইম। ভয়ে ভয়ে, উইথ ফিয়ার। রঘু ডাকাতের নামে, in the name of, রঘু ব্যান্ডিট, রঘু ডাকাতের নামে। এই যে আদার্স অংশ ইন দ্য নেম অফ রঘু ব্যান্ডিট, এটা আমরা টাইমের পরেও দিতে পারতাম। অ্যাট ওয়ান টাইম, ইন দ্য নেম অফ রঘু ব্যান্ডিট, পিপল স্পেন্ড দ্য টাইম উইথ ফিয়ার। পরের বাক্য,
রঘু ডাকাতের বাড়ি কোথায় ছিল কেউ ঠিকভাবে বলতে পারিত না, তাহলে ভার্ব বলিতে পারতো না, কে বলতে পারতো না, কেউ সাবজেক্ট, কি বলিতে পারতো না, রঘু ডাকাতের বাড়ি কোথায় ছিল, এটা তাহলে অবজেক্ট। কিন্তু এই অবজেক্টটি একটি পার্টে রয়েছে, অর্থাৎ একটি ক্লজের মধ্যে রয়েছে, তাহলে এখানে কোনো কানেক্টিভ ওয়ার্ড দিয়ে আমরা এটাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট করে নেব। কিন্তু রয়ে গেছে ঠিকভাবে, তাহলে এই ঠিকভাবেটা কি, ঠিকভাবেটা কি বলছে, ঠিকভাবে বলিতে পারতো না। আচ্ছা, এই যে ঠিকভাবে কথাটা, এটা কি আমাদের বলাটাকে বলতেছে? মানে আমরা যখন কাউকে জিজ্ঞাসা করতাম রঘু ডাকাতের বাড়ি কোথায়, তারা কি তত করে বলতো, অপরিষ্কার করে বলতো, না তারা বলতে পারতো না তার এক্সাক্ট বাড়ি কোথায় ছিল, মানে কোনটা ঠিক করে বলতে পারতো নি, তাদের কথা বলাটা ঠিক করে বলতে পারতো নি, না তাদের রঘুর বাড়ি কোথায় ছিল সেটা ঠিক করে বলতে পারেনি। এটা দ্বারা এই অর্থ বোঝাচ্ছে যে লোকেরা বলতে পারতো নি ঠিক কোথায় রঘু ডাকাতের বাড়ি ছিল। দিস ইজ দ্য বিউটি অফ ল্যাঙ্গুয়েজ। যখন আমরা এক ভাষা থেকে আরেক ভাষায় ট্রান্সলেট করব, তখন ভাষার যে আভ্যন্তরীণ অর্থ রয়েছে সেটাকে কিন্তু ভালো করে বুঝতে হবে। ওকে, কেউ ঠিকভাবে বলতে পারতো না, নো ওয়ান কুড সে। এখানে কিন্তু আমরা রাইটলি সে দেবো না, কারণ আমাদের ওই বলাটা ঠিক নয়, কোথায় তার বাড়ি ছিল সেটা বলতে পারেনি। নো ওয়ান কুড সে হোয়ার, হোয়ার exactly the residence of Raghu was। এটাকে আমরা আরেকটু সহজ করে করতে পারি, no one could say where exactly এরপরে where exactly Raghu lived, where exactly Raghu lived। নেক্সট, কেহ বলিত নদিয়া জেলায়, কেহ বলিত হুগলি, কেহ বলিত চন্দননগর। সামওয়ান সেড, আচ্ছা কোনটা বলিত, তার বাড়িটা, সামওয়ান সেড ইট ওয়াজ ইন নদিয়া, সাম সেড হুগলি, আদার্স অন্যান্যরা বলিত চন্দন নগর। যে কোনো একটি নির্দিষ্ট স্থানে থাকিত না বলিয়া নানা জনে নানা স্থানে তাহার বাড়ি নির্দেশ করিত। এই বাক্যটি দুটি অংশ আছে, যে কোনো একটি নির্দিষ্ট স্থানে থাকিত না বলিয়া নানা জনে নানা স্থানে তাহার বাড়ি নির্দেশ করিত। এই বাক্যটি কজ এফেক্ট রিলেশনশিপে আছে। কজ এফেক্ট, কজটা কি না, যে কোনো একটি নির্দিষ্ট স্থানে থাকিত না বলিয়া, এটা হচ্ছে কজ, আর নানা জনে নানা স্থানে তাহার বাড়ি নির্দেশ করিত, এটা এফেক্ট। কজ এফেক্ট রিলেশনশিপকে আমরা অ্যাজ দিয়েও যোগ করতে পারি আর বিকজ দিয়েও করতে পারি। তাহলে অ্যাজ দিয়ে করলে, যখন অ্যাজ দিয়ে শুরু করব তখন আমরা প্রথমে কি থাকবে, কজ, দেন কি থাকবে, এফেক্ট, আর যদি বিকজ দিয়ে করি ফার্স্ট থাকবে এফেক্ট, দেন থাকবে কজ। এবার আমরা ট্রান্সলেশন করি অ্যাজ দিয়ে। অ্যাজ, কজটা কি, যে কোনো একটি নির্দিষ্ট স্থানে থাকিত না বলিয়া। অ্যাজ হি ডিড নট স্টে a particular place, নানা জনে নানা স্থানে তাহার বাড়ি নির্দেশ করিত। ডিফারেন্ট পিপল, নানা জনে নানা স্থানে তাহার বাড়ি নির্দেশ করিত। তাহলে নানা জনে, এবার কি হবে, নির্দেশ করিত ভার্ব, এটা হলো সাবজেক্ট, কি নির্দেশ করত, নানা স্থানে তাহার বাড়ি, এটা অবজেক্টের মধ্যে আদার্স অংশ। পয়েন্টেড আউট ডিফারেন্ট লোকেশন। এটাকে যদি আমরা এফেক্ট রিলেশনশিপে করি,
এফেক্ট প্লাস কজ অর্থাৎ বিকজ দিয়ে ডিফারেন্ট পিপল pointed out different place because he did not stay at a particular place. রঘুর এইভাবে থাকিবার প্রধান কারণ ছিল ধরা পড়িবার ভয়। সিম্পল সেন্টেন্স, দ্য মেন রিজন বিহাইন্ড হিজ নোমাডিক লাইফ, এইভাবে ঘুরে বেড়ানোর জীবন, ওয়াজ দ্য ফিয়ার অফ অ্যারেস্ট, দ্য ফিয়ার অফ অ্যারেস্ট। কে জানে কোন সুযোগে পুলিশ আসিয়া ধরে ফেলে, কে জানে, তার মানে হু নিউ, পুলিশ কখন আসবে আর তাকে ধরে ফেলবে, অর্থাৎ পুলিশ সুযোগ নেবে তাকে ধরার জন্য। হু নিউ হোয়েন পুলিশ টুক দ্য opportunity to arrest him, এই জন্য সে নানা স্থানে ঘুরে বেড়াতো। ফর দিস, এই জন্য সে হি নানা স্থানে ঘুরে বেড়াতো, ঘুরে বেড়াতো মানে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতো। ফর দিস হি ইউজ টু, যেহেতু এটা অতীতের অভ্যাস বোঝাচ্ছে, ইউজ টু roam about different places, বিভিন্ন স্থানে। গভর্নমেন্ট রঘু ডাকাতকে ধরিবার জন্য অনেক টাকা পুরস্কার ঘোষণা করেছিল। তাহলে ঘোষণা করেছিল ভার্ব, কে করেছিল? সাবজেক্ট গভর্নমেন্ট। কি ঘোষণা করেছিল? অনেক টাকা পুরস্কার, অবজেক্ট। রঘু ডাকাতকে ধরিবার জন্য, রিজন। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট দেবো, তারপরে ভার দেবো, তারপরে অবজেক্ট দেবো, তারপরে রিজন দেবো। দ্য গভর্নমেন্ট সাবজেক্ট হলো, ভার কি ঘোষণা করেছিল? অ্যানাউন্সড। কি ঘোষণা করেছিল? অনেক টাকা পুরস্কার, আ হ্যান্ডসাম রিওয়ার্ড। কারণটা কি, রিজনটা কি? না, রঘু ডাকাতকে ধরার জন্য, ফর অ্যারেস্টিং রঘু, ফর অ্যারেস্টিং রঘু। থ্যাংকস ফর ওয়াচিং।